আর ওরা এত নির্লজ্জ, একটা বাঁধ বেড়িবাঁধ ঠিক করে না, 6 দিন পরে তথাকথিত এমপি দেখতে যায়, লোকে কাদা মারে, কিচ্ছু যায় আসে না, গায়ে কাদাই লাগলো না অন্য কিছু লাগলো তাতেও কিছু না, পকেটে টাকা আসে কিনা, ক্ষমতায় থাকতে পারছেন কিনা, এর বাইরে এদের কোনো চিন্তা নাই। এই স্বাস্থ্যমন্ত্রী একটা আহাম্মক, অমানবিক, উনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন কেন? সবাই বলেছে স্বাস্থ্যমন্ত্রীকে চাই না, স্বাস্থ্য ব্যবস্থাটা বদলে দেন, কিন্তু প্রধানমন্ত্রী সেটা কানে নেবেন না কেন? গুজব আছে মেলা কিছু, আপনারাও জানেন। কারণ এই সরকারে একসময় আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন না, আমার মন্ত্রী এমপি কারো উপর একটা আঙ্গুল তুলে দেখাতে পারবেন না, এরা সবাই ক্লিন অ্যাজ আ স্লেট, ঠিক স্লেটের মতো পরিচ্ছন্ন, ওদের গায়ে কারো কোনো দাগ নেই, কোনো ময়লা নেই, তাদের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন দেখা যাচ্ছে যে এমপি সাহেবরা টাকা বিদেশে পাচার করার জন্য ধরা খাচ্ছেন, নেতারা নারী ব্যবসা করতে গিয়ে ধরা খাচ্ছেন, ক্যাসিনো চালাতে গিয়ে ব্যবসা ধরা খাচ্ছেন, আর ওনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের কথা নাই বললাম, ওদের দেশের কারাগারে জায়গা হয়নি, বিদেশের কারাগারে আছে। আমাকে অনেকদিন আগে আওয়ামী লীগের এক নেতা বলেছেন, তোমরা যে এত কথাবার্তা বলো, বক্তৃতা করো, বলো পদত্যাগ করতে হবে, নতুন করে নির্বাচন দিতে হবে, আমরা তো নির্বাচন যদি দেবই, তাহলে দিনের ভোট রাত্রিবেলা নিয়ে গেলাম কেন? আমরা জোর করে ডাকাতি করে ক্ষমতায় বসেছি, তোমাদের যদি জোর থাকে আমাদের থেকে ক্ষমতা কেড়ে নিতে পারো, তাইলে কথা বলো, আমরা এমনিতে ক্ষমতা ছাড়বো না। 12 বছরের উপরে এই স্বৈরাচার ক্ষমতায় আছে, এবং এই স্বৈরাচারকে আপনি কত ভাষায় কত ভাবে ব্যাখ্যা করতে পারবেন, বক্তৃতা শেষ হবে না। এটা শুধু মানবতা বিরোধী এরকম নয়, এটা শুধু সভ্যতা বিধ্বংসী এরকমও নয়, এটা মনুষ্য পদবাচ্যই নয়। এবং তারা এই 12 বছর ধরে ক্ষমতায় আছে। সত্য হচ্ছে এই 12 বছরে আমরা সেই রকম কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারিনি। ঠিক এই মুহূর্তে ধরেন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি? সারা বিশ্বেই যে সমস্যা, বাংলাদেশেও সেই সমস্যা হয়েছে, করোনা ভাইরাস, এবং অজস্র লোক মারা যাচ্ছে। বাংলাদেশে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ঢুকেছে, সীমান্ত এলাকাগুলোতে সমস্যা দেখা দিয়েছে, আস্তে আস্তে সেখানে সামাজিক সংক্রমণ হচ্ছে, অথচ সেটা বন্ধ করবার জন্য সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেই। যেইভাবে লকডাউন দেবার কথা ছিল সেটা একটা ছেলে খেলা হয়ে গেছে সারা দেশের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে কথা বলেন, রাজশাহীর মানুষের সাথে কথা বলেন, যশোর বা কুষ্টিয়ার মানুষের সাথে কথা বলেন, জানতে পারবেন ওইখানে এক জেলা থেকে আরেক জেলায় চলাচল এখন নামেই কেবল রেস্ট্রিক্টেড, কিন্তু কার্যত অবাধ। এবং এই জন্য সেখানে সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, এবং সরকার কিছু করছে না। আগামী কালকে দেশের বাজেট ঘোষণা করা হবে। দেশের যত বড় বড় অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আছে, সামাজিক গবেষণা প্রতিষ্ঠান আছে, সবাই বলেছে করোনা পরিস্থিতি মোকাবেলা করবার জন্য বাজেটটাকে বিশেষভাবে তৈরি করা হোক। কেউ প্রস্তাব দিয়েছেন 6 মাসের জন্য বিশেষ একটা কার্যক্রম না হোক, যাতে করোনা মোকাবেলা করে আমরা অর্থনীতিকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারি। কেউ প্রস্তাব দিয়েছেন 2 বছর মেয়াদী একটা বাজেট করা হোক, এবং সবাই প্রায় প্রস্তাব দিয়েছেন যে করোনা মোকাবেলা করবার জন্য সবচাইতে বেশি করে যেটা দরকার, যে নতুন করে 2 কোটি মানুষ দরিদ্র হয়েছে তাদের ব্যবস্থা করেন, গরিব মানুষদের বাঁচান। এই সরকার টিকা আনতে ব্যর্থ হয়েছে। $4 থেকে আমরা সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আনতাম, এখন $10 করে টিকা আনতে হচ্ছে। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার যেখানে আছে সেইখানে এখানকার এক প্রতিষ্ঠান, যেটা দরবেশ সাহেব মালিক, ওনারা চুক্তি করেছেন, এবং তাতে এক পক্ষ আর এক পক্ষকে যাতে কোনোভাবে দায়ী করতে না পারেন
কাঠগড়ায় দাঁড়াতে না পারেন সেরকম ইমিউনিটি দেওয়ার একটা চুক্তি হয়েছে। নাটক করেছে ফারুক খান আর অন্যান্যরা মিলে, বলেছে মামলা করেন সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে, কিন্তু সত্য হচ্ছে চুক্তির শর্তের মধ্যে মামলা করবার কোনো ক্ষমতা বাংলাদেশের নাই, ওদেরও নাই। তো ওদের তো মামলা করবার কোনো প্রশ্ন নেই। ওরা যদি তাদের কন্ট্যাক্ট ফুলফিল করতে না পারে, চুক্তি মোতাবেক আমাদেরকে টিকা দিতে না পারে, তাহলে আমরাই মামলা করবার কথা ক্ষতিপূরণের জন্য অথবা অন্য কিছুর কারণে, কিন্তু সেই মামলা করবার অধিকার চুক্তির মধ্যে নাই। এরকম হলো কেন? কেন এইরকম চুক্তি করলেন? যাতে আমরা সিরাম ইনস্টিটিউট বা আমাদেরকে যারা সরবরাহ করবে সেই প্রতিষ্ঠানকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি না। এই সেরামের অ্যাস্ট্রাজেনেকা ইউরোপের দেশগুলো কিনেছে $2 করে, আমরা $4 করে কিনলাম কেন? সমস্ত জায়গায় মানুষ যখন একদম জন্ম মৃত্যুর ঠিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তখন পর্যন্ত এরা নিজেরা টাকা বাড়াবার জন্য, লুটপাট করবার জন্য কোনো রকম কুণ্ঠাবোধ করে না। এই জন্যই বলছি সরকারটা সম্পূর্ণ অমানবিক। যে বাজেটটা কালকে দেবে সেই বাজেটের মধ্যে এই করোনা মোকাবেলার কোনো বিষয় নেই। সবাই বলেছেন বিশেষ করে স্বাস্থ্য খাতকে আমাদের বিশেষভাবে দেখতে হবে। সেই স্বাস্থ্য খাতে এমন কোনো বিশেষ বরাদ্দ নেই। আর ধরেন বরাদ্দগুলো দিয়েই কি লাভ? চোরদের হাতে যদি টাকা দেন তো ওই টাকার নিরাপত্তা কে দেবে? গত বছর বাজেটে আমরা মেডিকেলের জন্য স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দিয়েছিলাম, একটা গবেষণা বলছে মাত্র তার 39% টাকা খরচ হয়েছে, বাস্তবায়ন হয়েছে, বাকি টাকা খরচই করতে পারেনি। এই স্বাস্থ্যমন্ত্রী একটা আহাম্মক, অমানবিক। উনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন কেন? সবাই বলেছে স্বাস্থ্যমন্ত্রীকে চাই না, স্বাস্থ্য ব্যবস্থাটা বদলে দেন, কিন্তু প্রধানমন্ত্রী সেটা কানে নেবেন না কেন? গুজব আছে মেলা কিছু, আপনারাও জানেন। কারণ এই সরকারে একসময় আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন না, আমার মন্ত্রী এমপি কারো উপর একটা আঙ্গুল তুলে দেখাতে পারবেন না, এরা সবাই ক্লিন অ্যাজ আ স্লেট, ঠিক স্লেটের মতো পরিচ্ছন্ন, ওদের গায়ে কারো কোনো দাগ নেই, কোনো ময়লা নেই, তাদের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন দেখা যাচ্ছে যে এমপি সাহেবরা টাকা বিদেশে পাচার করার জন্য ধরা খাচ্ছেন, নেতারা নারী ব্যবসা করতে গিয়ে ধরা খাচ্ছেন, ক্যাসিনো চালাতে গিয়ে ব্যবসা ধরা খাচ্ছেন। আর ওনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের কথা নাই বললাম, ওদের দেশের কারাগারে জায়গা হয়নি, বিদেশের কারাগারে আছে, জানেন সবাই। এবং এরপরেও এইরকম করে একের পর এক তারা চালিয়ে যাচ্ছেন, স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাদের নজর নেই। আগামীতে কালকে যে বাজেটটা দেওয়া হবে, সেই বাজেটে সবাই বলেছেন দেশে দরিদ্র মানুষ কত এখন? 6 কোটি। উন্নয়নের যে জয়ডঙ্কা বাজায়, ঢোল পিটায়, 6 কোটি লোক একটা দেশে দরিদ্র। বহু দেশে 6 কোটি মানুষও নাই। এবং সেই দরিদ্র মানে কি? যারা এখন খাবার পায় না। এই করোনায় নাকি শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী একটা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। সারা দুনিয়া তখন আমাদের দিকে তাকিয়ে থাকে, দেখে এদের কি অসাধ্য সাধন করছে। সেই অসাধ্য সাধনটা কি? এই 1 বছর 14 মাসের মধ্যে অন্ততপক্ষে নতুন করে 2 কোটি মানুষ দরিদ্র হয়েছে। কালকে যে বাজেট ঘোষণা করা হবে, পত্রিকা আপনারা পড়েছেন, এদের জন্য কোনো ব্যবস্থা নেই, মানুষের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা নেই। কিন্তু বড়লোক যারা, বড় বড় ব্যবসা যাতে চালু থাকে সেই জন্য সরকার বিশেষ বিশেষ প্রণোদনা দিচ্ছেন। এক কথাই বলতে পারি, আমাকে অনেকদিন আগে আওয়ামী লীগের এক নেতা বলেছেন, তোমরা যে এত কথাবার্তা বলো, বক্তৃতা করো, বলো পদত্যাগ করতে হবে, নতুন করে নির্বাচন দিতে হবে। আমরা তো নির্বাচন যদি দেবই, তাহলে দিনের ভোট রাত্রিবেলা নিয়ে গেলাম কেন? আমরা জোর করে ডাকাতি করে ক্ষমতায় বসেছি। তোমাদের যদি জোর থাকে, আমাদের থেকে ক্ষমতা কেড়ে নিতে পারো, তাইলে কথা বলো, আমরা এমনিতে ক্ষমতা ছাড়বো না। আমি মনে করি এর চাইতে বড় কোনো সত্য নাই। এটা কি সবাই বুঝি আমরা? আমি সবাই বলতে কাদের কথা বলছি? যারা আন্দোলনের কথা বলছেন, যারা রাজপথে আসেন,
প্রেস ক্লাবের সামনে সভা করেন, বক্তৃতা বিবৃতি দেন, মাঝে মাঝে মিছিলও করেন, তারা সবাই প্রথম থেকে কি বুঝেছেন যে এই সরকার জনগণের সরকার নয়? আজও দেখবেন অনেকেই প্রশ্ন করবে, আচ্ছা এই আন্দোলন যে করছেন আওয়ামী লীগ চলে গেল, তবে আসবে কি? যারা আসবে তারা সত্যি সত্যি ভালো একটা শাসন উপহার দিতে পারবে তো? কেউ গ্যারান্টি দিতে পারবে? এত বড় নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, 6 দফা দেবার পরে কত কথাবার্তা বলেছিলেন না, ভালো ভালো কথাবার্তা, একটাও বাস্তবায়িত করতে পেরেছেন? ক্ষমতায় যাবার দিন থেকে যে 3.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন, সেটা ছিল একটা দুঃশাসনের সময়। এবং সর্বশেষ যাকে গণতন্ত্রের মানুষ পুত্র বলা হতো, যে শেখ মুজিবুর রহমানকে আজীবন গণতন্ত্রের লড়াই করবেন বলে কথা বলা হয়েছিল, তিনি জীবনের একেবারেই শ্রেষ্ঠ বয়সে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন। আজকে আপনি কার কাছে গ্যারান্টি চাইবেন? এই যে গত নির্বাচনের সময়, মানে ডাকাতির কথা বলছি না, নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনের সময় ভিশন 2021 দেওয়া হয়েছিল না? বলেছিল কি কি ভালো ভালো কাজ করবে, তার মধ্যে একটা ছিল 10 টাকা করে চাল খাওয়াবে। এখন চালের দাম কত, পেঁয়াজের দাম কত, তেলের দাম কত, সমস্ত জায়গার মধ্যে আগুন। আর ওরা এত নির্লজ্জ, একটা বাঁধ, বেড়িবাঁধ ঠিক করে না, 6 দিন পরে তথাকথিত এমপি দেখতে যায়, লোকে কাদা মারে, কিচ্ছু যায় আসে না। গায়ে কাদাই লাগলো না অন্য কিছু লাগলো, তাতেও কিছু না। পকেটে টাকা আসে কিনা, ক্ষমতায় থাকতে পারছেন কিনা, এর বাইরে এদের কোনো চিন্তা নাই। কথা আরো অনেক লম্বা করতে পারি তাদের কীর্তি সম্পর্কে, কুকীর্তি সম্পর্কে, আমি বাড়াবো না। আপনারা যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন, আমি তার জায়গায় যেতে চাই এবং সেখানে বলবার বেলা আমি মনে করি আজ আমাদের প্রত্যেককে সাহস করে সত্য কথা বলা দরকার, সত্যের মুখোমুখি দাঁড়ানো দরকার। এই হচ্ছে সত্য। মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না যারা এই সরকারকে সমর্থন করে, কিন্তু প্রত্যেকটা মানুষই আপনাকে বলবে, আপনার পরিবারের যিনি আছেন, আপনার পিতা, আপনার সন্তান, আপনার ভাই কিংবা বোন, তারা বলবেন এ তো একটা ডাকাত, ও তো মানুষই নয়, কিন্তু ওকে তোমরা সরাতে পারবে না। যদি জনগণ মনে করে এই স্বৈরাচারকে পতন করানো যাবে না, একটা পরাজয় আগে থাকতে স্বীকার করে নেয়, তাহলে সেই জনগণকে কি আপনি শেষ পর্যন্ত বিজয়ের জায়গায় নিয়ে যেতে পারবেন? ঐক্যের কথা যে বলছেন, আবার বলি, জাগপাত 20 দলের মধ্যে আছে, 20 দল আছে। আমি ঐক্য ফ্রন্টের মধ্যে আছি, ঐক্য ফ্রন্ট আছে, ঐক্য আছে নাই? আচ্ছা বলেন, আপনারা যে বললেন সবাই মিলে একসাথে হতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে লড়াই করতে হবে, জামাতে ইসলামের সঙ্গে বাম ফ্রন্ট আসবে? আপনারা জানেন জামাত ইসলামের সঙ্গে নাগরিক ঐক্য যাবে কিনা? আন্দোলনের মাঠে এবার হেফাজতকেও দেখলেন, হেফাজতের সঙ্গে বাকিরা যাবেন? সত্যি কথা হচ্ছে, আমরা সবাই মিলে যদি এক মঞ্চেই দাঁড়াতে পারি, একসাথেই লড়াই করতে পারি, তাহলে তো হয়তো আমরা এক দলও করতে পারতাম। মনে আছে আপনাদের, এরশাদের বিরুদ্ধে এই দেশে সর্বপ্রথম সম্ভবত সমস্ত রাজনৈতিক দল একসাথে হয়ে লড়াই করেছিল। আমাদের সবচেয়ে বড় ঐক্যবদ্ধ আন্দোলন বা লড়াই কবে দরকার ছিল? যখন আমরা স্বাধীনতার জন্য লড়েছিলাম। আমাদের শত্রু দেশের মধ্যে কেউ ছিল না, আমাদের শত্রু ছিল পাকিস্তানি প্রায় ঔপনিবেশিক শাসন। বাঙালি জাতি কোটি কোটি এক ছিল তার বিরুদ্ধে। তখনও কি ঐক্য হয়েছিল? ন্যাপ ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, অন্যান্য পার্টি ছিল, তারা সবাই শেখ মুজিবকে বলেছিলেন আপনি জাতীয় ঐক্য করবার কাজ করছেন না, জাতীয় মুক্তির লড়াই করবেন, জাতীয় ঐক্যের ডাক দেন। শেখ মুজিব বলেছিলেন তো ঐক্য তো আছেই, আমার দল আওয়ামী লীগ, তোরা সবাই দলের সাইনবোর্ড বদলে দিয়ে আমার দলে যোগ দে। রাজনৈতিক দলগুলো যোগ দিয়েছিল? দেয়নি। আপনাদের মনে আছে 7ই মার্চে শেখ মুজিব বক্তৃতায় কি বলেছিলেন? প্রত্যেক গ্রামে, প্রত্যেক ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তুলতে হবে। যৌথ আন্দোলন ছিল তখন, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়াও দেশ স্বাধীন হয়ে গেছে। এখন আপনারা কি মনে করেন যে সত্যি সত্যি সবাইকে নিয়ে এক মঞ্চে দাঁড়ানো যাবে? আমি জানি না। আপনারা যদি মনে করেন সেই বিশ্বাসী কাজ করেন।
আপনাদের এই কাজ সফল হোক চাই, কারণ ঐক্যের যে বিকল্প নেই তা আমি মানি, কিন্তু সেই ঐক্যের একটাই ফর্ম আছে, এই ধারণা ঠিক নয়। এরশাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছিলাম তখন একদিকে ছিল 7 দল, একদিকে ছিল 8 দল, আর জামাত ইসলাম তার সঙ্গে মিলে যুগপৎ আন্দোলন করছিল, আর এক জায়গায় ছিল 5 দল। যুগপৎ আন্দোলন, প্রত্যেকের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, একটা কমন অনুষ্ঠান করছি, কমন প্রোগ্রাম করছি, হরতাল এত তারিখে সবাই মিলে ঘোষণা করলাম, সবাই মিলে মাঠে নামলাম, সবাই মিলে রাস্তায় লড়াই কিন্তু করছি, কিন্তু মঞ্চ একটা নয়। আমি শুধু বলতে চাই, এমন একটা জায়গায় সমস্ত জনগণের দৃষ্টি নিয়ে যাবেন না, এমন একটা আশায় সবাইকে উদ্বুদ্ধ করবেন না যেটা শেষ পর্যন্ত বাস্তব রূপ পাবে না। রাজনীতি যারা করেন তারা জনগণকে নির্দিষ্ট করেন, জনগণকে পরিচালিত করে, জনগণের লেজুর বৃত্তি করে না, আর জনগণকে কোনো ভুল পথের নির্দেশনা দিলেই পারে না। আপনি এমন একটা কথা বলতে পারবেন না যেই কথার ফলে মানুষ আশায় বুক বাঁধবে, কিন্তু সেই আশার ফুল ফুটবেই না কোনোদিন। অতএব আমি বলি, আমি এটা মনে করি, আজ বাংলাদেশে, আমি আবারও বলছি, সম্ভবত একটা মানুষও পাওয়া যাবে না যারা এই সরকারকে সমর্থন করে। আমি অনেকগুলো বছর আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব এখনো আছে, আওয়ামী লীগের মধ্যে অনেকে এখনো মনে করে যে মাহমুদুর রহমান মান্না থাকলে আমাদের দলটার অনেক উপকার হতো। আমি তাদের বলি, ভাই ওটাই হচ্ছে ভুল। কারণ যখন উপর থেকে কর্তৃত্ব হয় এবং সেই কর্তৃত্বটা ভুল হয়, পরিচালনাটা ভুল হয়, তখন নিচের লোকগুলো সেই পরিচালনার রাস্তা মেরামত করতে পারে না, ওই পথেই তাকে হাঁটতে হয় অথবা ছিটকে পড়ে যেতে হয়। অতএব আপনারা দুঃখ করেন, আওয়ামী লীগের মধ্যে অনেকেই আছেন যারা বোঝেন এটা দুঃশাসন, এটা অন্যায়। যেদিন এরা থাকবে না সেদিন কিছুই থাকবে না, বোঝে, কিন্তু তারপরেও তারা প্রতিবাদ করে বেরিয়ে আসতে পারে না। তাদের মধ্যে যে জোট হয়েছে সেই জোটের মধ্যেও রাখেন, মাঝে মাঝে নিয়ে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলেন, প্রতিবাদ করেন অথবা সমালোচনা করেন, কিন্তু জোট থেকে বেরিয়ে আসছেন না। তার কারণ বিকল্প আসার জায়গা, আসার মঞ্চ এখন পর্যন্ত বানানো যায়নি। আমি বলি, সেই মঞ্চ বানাবার জন্য যারা যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন, গণতন্ত্রের জন্য কথা বলছেন, গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদেরকে সেই জায়গায় নেন। আমি বলবো যাতে তারা তাদের নিজের জায়গা থেকেও কাজ করতে পারেন। এখন আমরা এই মঞ্চে যারা যারা আছি তারা যদি মনে করি একসাথে চলতে পারি, একসাথে এমনকি সরকারের পতন ঘটিয়ে তারপরে নতুন সরকার প্রতিষ্ঠা পর্যন্ত একসাথে থাকতে পারি, আমরা একসাথে লড়বো, একই মঞ্চ বানাবো, কর্মসূচি দেবো। কিন্তু কেউ যদি মনে করেন না, ততদূর পর্যন্ত যাওয়া যাবে না, কারণ পথের মধ্যেই আমাদের মধ্যে কিছু মত পার্থক্য হবার কারণে আমরা এক একজন এক এক পথে হাঁটতে পারি, তাহলে যে যার জায়গা থেকেই কাজ করতে থাকেন, কোনো সমস্যা তো নেই। অন্তত পক্ষে, ন্যূন পক্ষে আবার বলি, একটা জায়গায় তো আমাদের ঐক্য আছে, এই সরকারের পতন চাই। এবং সেই পতন যদি কারো মনের মধ্যে থাকে, আগামী নির্বাচন একসাথে লড়াই করে নির্বাচন করে তাদেরকে পরাজিত করব, তাহলে ওই স্বপ্ন খালি দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, সারা রাত ধরে স্বপ্ন দেখতে থাকবেন। সেই দুঃস্বপ্নের রাত কোনোদিনও ভোর হবে না। শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার সরকারের নেতৃত্বে নির্বাচন করে এই সরকারের পরিবর্তনের সম্ভাবনা নাই। আমি আনন্দিত, আমি দেখেছি দেশের কার্যত প্রধান বিরোধী দল বিএনপি বলছে গণঅভ্যুত্থানের মধ্যেই সরকারের পরিবর্তন করতে হবে। তাহলে মানুষকে সেই গণঅভ্যুত্থানের জন্য জাগরণ করেন, মানুষকে সেই গণঅভ্যুত্থানের জায়গায় নিয়ে আসেন। দেখেন খেয়াল করে, দেশের সরকার সবকিছু খুলে দিয়েছে। এত বড় যে মৃত্যুর বিভীষিকা, ওই পশ্চিমবঙ্গ থেকে, ভারত থেকে একটার পর একটা ভ্যারিয়েন্ট করে ঢুকছে, অনুবীজ করে ঢুকছে, তার বিরুদ্ধে কোনো কিছু করছে না, সমস্ত লকডাউনের নামে ফাজলামি করছে। প্রথম দিকে লকডাউন বলে হেফাজতের বিরুদ্ধে কাজ করেছে, এখন লকডাউন দিচ্ছে কেন? যদি আবার পথে নামেন। অফিস খোলা, আদালত খোলা, গার্মেন্টস খোলা, সমস্ত কিছু খোলা, কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা না। কেন? কোনো হল খোলা না কেন? আগে এরকম তো হয়েছে যে বিশ্ববিদ্যালয় বন্ধ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের হল খোলা আছে, তাহলে বিশ্ববিদ্যালয়ের হল খোলেন না কেন? কারণ ওদের চিন্তা একটাই, সেটা হচ্ছে ক্ষমতা। ওই যেমন বহুদিন আগে ঈদের একটা নাটক দেখেছিলাম, দোষের মারো পেটো যাই করো, টাকার বস্তা ছাড়বো না। যতই গালাগালি করেন, যা ইচ্ছা তাই বলেন, আমি কিন্তু ক্ষমতা ছাড়বো না। ওরা এই জন্য ক্ষমতা রক্ষা করবার জন্য ওই জায়গায় শুরু করেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, একদম কচি কিশোরদের মন নষ্ট,
আত্মহত্যা করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে লাশ পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে এই ছাত্ররা এখন এলএসডির ব্যবসায় ঢুকেছে, তারপরেও সরকারের কোনো হুঁশ নেই। অতএব ওদেরকে বলেন, ছাত্রদেরকে বলেন, দুর্ভাগ্যের বিষয় কি জানেন, অতীত কালে এরকম হয়েছে যখন রাজনৈতিক দলগুলো সেরকম করে কোনো কাজ করতে পারেনি। 11 দফা আন্দোলন, সব ছাত্র এক হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন, ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হচ্ছে। কিন্তু এখন এত বড় স্বৈরাচার, এত বড় দুরাচার, এত বড় দুঃশাসন ক্ষমতার মধ্যে আছে, সেই সময় ছাত্রদেরকেও আমরা ঐক্যবদ্ধ কোনো পদক্ষেপ নিতে দেখছি না। এখন একটা দল মার খাচ্ছে, বাকি দলগুলো চুপচাপ আছে, একটা নেতা মার খাচ্ছে, বাকিরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এবং ওইখানেও শেষ পর্যন্ত সেই বিভেদের পদধ্বনি আছে, যেটা আমরা জাতীয় রাজনীতির ক্ষেত্রে দেখছি। এখন এগুলো কি সবই হতাশার কথা বলছি? আমি আবার বলি আপনাদেরকে, খেয়াল করেন, সারা দেশ জুড়ে যখন এই রকম পরিস্থিতি চলছে, তখন শেখ মুজিব 6 দফা দিয়ে একা নেমেছেন, এবং শেষ পর্যন্ত এই 6 দফার কর্মসূচির ভিত্তিতেই সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তার মানে হচ্ছে আপনি আন্দোলনটা ঠিক মতো করবেন কিনা তার উপরে নির্ভর করছে মানুষকে ঐক্যবদ্ধ করবেন কিনা। দুটো দল যদি নাও আসে কিছুই যায় আসে না, যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে। আমি দেখছি জনগণ ঐক্যবদ্ধ এই সরকারের বিরুদ্ধে, কিন্তু তাদের সামনে দাঁড়াবার মতো মানুষ নয়, নেতৃত্ব নয়, দল নেই যারা বলবে আসুন আমরা আমাদের জীবন বাজি রেখে আমাদের গণতন্ত্র মুক্ত করবার জন্য লড়াই করব। একদমই কি নাই, আমি তা বলবো না। শওকত মোহাম্মদ সাহেব আছেন, কিন্তু ওনাকে দেখে আপনাদের হিসাব করছেন আপনারা, উনি কি পারবেন? ওনার শক্তি কই? ওনার কি দল আছে? বড় দল যদি না থাকে, বড় নেতা যদি না থাকে, তাহলে কেমনি হবে? তো বড় নেতারা তো আসছেন না, বড় দল তো সেরকম করে নামেননি। এই কারণেই বলছি, আপনারা ঠিক করেন কি করবেন। সবার পরিচালক কি নাম ভুলে গেলাম, সরি, শাহাদাত, উনি 2 বার বললেন মাহমুদুর রহমান মান্না ডাক দেন, আমরা আপনার সাথে আছি, আমরা থাকবো আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে। ঠিক কথা বলেছেন উনি। আমি ডাক দিলে আপনারা থাকতে পারবেন? জাকপা থাকবে আমার সাথে? আরে আপনি একা বললে তো লাভ নেই, আপনার পুরো দল বলতে হবে, আপনার দলের পরে জোট বলতে হবে। আমরা রাজনীতির বিভিন্ন ব্যারিকেডের মধ্যে এরকম করে আকৃষ্ট আছি। আমার কাছে অবাক লেগেছে যখন রাজপথে নেমে গেছে অনেক মানুষ, রাজনৈতিক নেতারাও আছেন, বলেছেন এই সরকার চাই না। তারপরে কোনো কোনো দল থেকে বলা হয়েছে না এটা ঠিক হয়নি, এটা হঠকারিতা হয়েছে, এবং কোন কোন নেতার উপরে আবার সাংগঠনিক শাস্তি বিধানের চেষ্টাও করা হয়েছে। তার মানে কি দাঁড়ালো? অতএব আমার বক্তব্য হচ্ছে, আমি আমার কথা বলতে পারি, আমি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি, এরকম আওয়ামী লীগ আমাকে বের করে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে ওরা জনগণের গণতান্ত্রিক অধিকার গিলে খাচ্ছে, আমি তাদের সাথে থাকবো না, বেরিয়ে এসছি, এবং তারপরে লড়াই করছি। আমি মানি যে আমি এই লড়াই যতই করছি তত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, সমর্থন দিচ্ছে, কিন্তু অংশগ্রহণ বাড়ে নাই। আপনাদের সবার কাছে বলি, মানুষের কাছে যান, সাহসী করে তোলেন, অংশগ্রহণের মতো করে তাদেরকে উদ্বুদ্ধ করে তোলেন।